দেখতে পেলাম একদম বৈজ্ঞানিক উপায়ে মিষ্টি কুমড়ার আবাদ করেছেন। এখানকার যে লাউ চাষ, লাউ আমরা আসলে জানলা দেখেন কত সুন্দর জানলা দিয়ে এই সাইজের বেগুন হয়ে থাকবে। এই দেখেন আপনার দেখি নাম একটু স্ট্যান্ড করে, এবং সেই সাথে এরা কত কর্মঠ। এরা কিন্তু এখানে যে বাসস্থান দিয়েছে শুধু বসে বসে খায় না, তারা কিন্তু অনেক কাজের সাথে সম্পৃক্ত। আপনার নাই কি বলে হারিকেন নাই? আচ্ছা আচ্ছা, এখনো কেরোসিন পাওয়া যায়? যে চাষটা করা হয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে প্রযুক্তি ফসল স্যান্ডবার পদ্ধতিতে সবজি চাষ মিষ্টি কুমড়া। সত্যি বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্পের যে একটা কাজ এখানে দেখতে পাচ্ছি, সত্যি আমার খুব ভালো লাগছে। এই জন্য আমি এখানে নেমে একটু ভিডিও করলাম। এখানে যে পোকা নিধন করার যে প্রক্রিয়াটা, এটা সত্যি একদম বৈজ্ঞানিক, এবং কি প্রতিটা যে বক্সে আমি অনেক পোকা দেখি ভিতরে ঢুকে রয়েছে। তো অনেকে কীটনাশক দিয়ে থাকেন পোকা নিধন করার জন্য। এটা আসলেও পোকা তো মারা যায়, এটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতি। তবে এখানে যে পদ্ধতিটা দেওয়া রয়েছে, আমি যদি আপনাদেরকে আরও ভালো করে দেখাই। এখানে যে পদ্ধতিটা ব্যবহার করা হয়েছে, কৃষক ব্যবহার করেছেন, এতে কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হয়নি। কীটনাশক ব্যবহারে কিন্তু আমাদের দেশের মাটির, আমি একটু যদি বলি, একটা প্রতিবেদন আমি পড়েছি প্রথম আলোতে, বাংলাদেশের 70% জমির উর্বরতা কমে গিয়েছে, মৃতপ্রায় জমি হয়ে গেছে। এর একটু উদাহরণ হচ্ছে যে জমিতে 2.50 পরিমাপ যদি জৈব পদার্থ না থাকে, এর নিচে যদি থাকে, তাহলে সেটাকে মৃত জমি বলা হয়। এবং কি এটা আমাদের দেশের জমির কীটনাশক ব্যবহারের কারণে প্রায় 70% মানুষ জমি এখন মৃতপ্রায় হয়ে গেছে। আর এই কৃষককে অনেক ধন্যবাদ দিচ্ছি যে উনি কীটনাশক ব্যবহার না করে বৈজ্ঞানিক উপায়ে পোকা নিধন করছেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক পোকা কিন্তু রয়েছে, যেগুলো আমাদের ফসলের জন্য ক্ষতিকারক। সেগুলো কিন্তু তার ফসলের জন্য ক্ষতিকারক, সে কীটনাশক না ব্যবহার করে সে কিন্তু বৈজ্ঞানিক উপায় ধারণ করছে। এটা তাকে অনেক ধন্যবাদ দিচ্ছি আমি। তো চলুন সামনে আরও অনেক কিছু দেখে থাকি সামনে। তো ফলনও হয়েছে, এখানে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি। সত্যি এই চরে যত দূর যাচ্ছি ততই একের পর এক ফসল, একের পর এক সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং কি এই অঞ্চলের মানুষও যে এখন বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করে থাকেন, তার একটি সচিত্র ফুটে উঠেছে এই জমির মিষ্টি কুমড়া চাষটাকে দেখে। দেখেন মিষ্টি কুমড়ার কত সুন্দর ফুল এসেছে, এবং ফলনও খুব ভালো। আমি মনে হয় মিষ্টি কুমড়া উঠতে আরও কিছুদিন সময় লাগবে, তারপর আসলেও এই মিষ্টি কুমড়াগুলোকে বাজারে এনে বিক্রি করবে। পাচ্ছি এই চরাঞ্চলে লাউ চাষের যে প্রক্রিয়াটা, সেটা দিলে আমি আপনাদের দেখাই একটু। আমরা যেভাবে লাউ চাষ করে থাকি, অনেক উঁচু করে জাংলা দিয়ে থাকি, কিন্তু এখানে এসে একটু অন্যরকম ভাবে দেখছি। ছাগলের ডাক অন্যরকম লাগছে। এখানকার যে লাউ আমরা আসলেও জাংলা দেখেন কত সুন্দর জাংলা দিয়ে রাখছে। আমরা আসলে একটু উঁচু করে থাকি, তবে এরা খুব অল্প নিচু করে রাখছে। এই সময় তাদের এখানে চরাঞ্চল যারা রয়েছে তারা কিন্তু কোনো শাকসবজি কিনা খায় না। এটা দেখেন, এটা কিন্তু ধনিয়া। এটা ধনিয়া না, এটা ধনিয়া। আর এটা হচ্ছে গোটা হস। এবং সেই সাথে এখানে কৃষকেরা দেখেন বেগুন চাষ করেছেন, সেই সাথে আবার কাঁচামরিচ, তারপর আবার গোটা হস। এটা গোটা হস, হ্যাঁ গোটা হস। এটাই বলতে চাচ্ছি যে এই চরাঞ্চলের এবং গ্রামের মানুষগুলো কিন্তু এই শীতের সময়টুকুতে দেখেন কতটুকু কাজে লাগায়। এই সময়গুলোতে কিন্তু এই ফসলগুলো হয়ে থাকে, অর্থাৎ তারা কিন্তু স্বনির্ভর। তারা কিন্তু কোনো কিছু বাজার থেকে কেনাকাটা করে না, তারা নিজেরাই কিন্তু এগুলো আবাদ করে ফসল ফলিয়ে, এবং ফসলগুলো খুব ভালো হয়ে থাকে। আমার পাশে দেখতে পাচ্ছি একটা কলা বাগান, ওখানে আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি সাইকেল দিয়ে একজন ভাই কোথায় যেন যাচ্ছেন। সালাম ভাই, কেমন আছেন? আপনার বাড়ি কোথায়? তো পড়ে যাচ্ছে। কি নিয়েছেন এগুলো? এগুলো লোকে ওই যে ওনার বাঙালি নিচ্ছে আর কি। ও আচ্ছা আচ্ছা, বাঙালি ব্যবসা করেন? আচ্ছা ভালো। এই অঞ্চলে কেমন কালেকশন করা যায় এরকম?
মানে ভাঙ্গারি এরকম মানে কমই আছে, মানে ওরকম যে দানা হালকা পাতলা আছে। আপনাদের এই ব্যবসাটা কেমন, মানে লাভ কেমন থাকে আপনাদের? লাভ বলতে কি, মানে ব্যবসাটা এটা আসলে আমি করি না, আমাদের বাড়িতে থাকে। শোনেন আমি বলি, উনি বলে আপনারা শুধু এটা ব্যবসা না, আপনারা পরিবেশকেও অনেকটাই ভালো, মানে কি বলছে, পরিবেশ দূষণমুক্ত করছেন আপনারা। হ্যাঁ। ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন ভাইয়া, তিনি তার নিজের গাছে লাগানো কলা বিক্রি করতে যাচ্ছেন বাজারে। সত্যি অনেক ভালো লাগছে। একটু হেঁটে এসে দেখতে পেলাম যে সরিষার যে পাশে একটা জমি রয়েছে, এখানে তো কিন্তু জ্বালা রোপণ করেছেন। অর্থাৎ এই অঞ্চলে কিন্তু এই সরিষাটা তোলার পরেই যারা সরিষা রোপণ করেছেন, তারা এই সরিষাটা মানে উঠানোর পরেই কিন্তু এখানে ধান রোপণ করে ফেলবেন। সত্যি এই চরাঞ্চলে আমি এসে মুগ্ধ হয়ে যাচ্ছি, যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, আর সেই সাথে এখানে অল্প একটু সরিষা লাগানো যেটা হয়েছে, এটাও কিন্তু এই চরাঞ্চলের সৌন্দর্যটাকে আরও ফুটিয়ে তুলেছেন। আমরা এখন বিশেষ করে আমার খুব ইচ্ছা যে আমি একটু ঘোড়া গাড়ি দিয়ে একটু মানে ঘুরবো। আমি সামনে একটা ঘোড়া গাড়ি দেখতে পাচ্ছি, দেখি তাকে বলে ঘুরতে পারি কিনা। ওয়াও, কতই না সুন্দর লাগছে এই সরিষা। দেখেন, মাঝখানে মাটির রাস্তা, দুধারে ফসলি জমি। সত্যি আপনি যদি চরাঞ্চলে কখনো ঘুরতে আসেন, আপনি মুগ্ধ হয়ে যাবেন, মুগ্ধ হয়ে থাকতে পারবেন না আপনি। সত্যি অসাধারণ। আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, দেখতে থাকুন ভিডিওটি। আমরা ঘোড়া গাড়িতে ঘোরার চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ এই চরাঞ্চলের মানুষের তাদের মালামাল টানার জন্য একমাত্র বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি। বৃদ্ধ চাচা তার নাতিকে নিয়ে হয়তোবা বাজারে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছেন? এটা কি আপনার ক্ষেত? হ্যাঁ সরিষা আপনার? হ্যাঁ সরিষা আমার। সরিষা পরে কি লাগাবেন? ইরি লাগাবো। ইরি ধান না? হ্যাঁ। আপনার এখানে ইরি ধানের খরচ কেমন হয়ে থাকে, আর প্রতি শতাংশে কেমন মানে হয়ে থাকে ধান? ধরেন যে ধান শতাংশ 1 মণ কিলো হয়। শতাংশ 1 মণ, তার মানে 30% মানে 30 মণ। 30 মণ। হ্যাঁ তাহলে তো ফলন ভালোই। হ্যাঁ, ফলন ভালোই আছে। আর এখানে যে সরিষা কতটুকু লাগাইছেন? সরিষা 2 বিঘা। 2 বিঘা না? হ্যাঁ। 2 বিঘা হলে 60%। হ্যাঁ 60। আপনার খরচ কেমন, আর কেমন মানে কত মণ সরিষা আশা করছেন হবে? মনে করেন 4-5 মণ কিলো হওয়া। 4-5 মণ মানে প্রতি বিঘাতে। হ্যাঁ 5-6 মণ কিলো হওয়া। আর সরিষার দাম তো ভালোই। হ্যাঁ, সরিষার দাম ভালোই, বর্তমানে 3500 টাকা মণ। 3500 টাকা মণ। হুম। সর্বোচ্চ কত উঠে? সর্বোচ্চ মনে করেন 10 মণই ধরেন। 10 মণ না? 10 মণ হইলে আর মনে করেন তবে 2500 আপনি যেহেতু বলছেন যে প্রতি শতাংশে 1 মণ করে ধান হয়, তাহলে তো আপনাদের এই অঞ্চলের মাটি অনেক উর্বর। হ্যাঁ। আমাদের ওপারে বীর অঞ্চলের দিকে মনে করেন যে এত হয় না তো, এক পাহি জমিতে 20 মণ 22 মণ ধান সর্বোচ্চ। ওই রকমই মনে করেন চর এলাকা, মনে করেন নতুন মাটি তো হ্যাঁ। একটু ফলন বেশি হয়। এবার বন্যা কেমন হয়েছিল? এবার বন্যা হয় নাই। আচ্ছা, বন্যা হওয়ার পরে ফসল ভালো হয় নাকি বন্যা না হয় ভালো? না, বন্যা হওয়ার পরে, বন্যা তো হয় নাই, হ্যাঁ। ফসল কম হইতাছে। আচ্ছা। বন্ধুরা, আমি কৃষকের মানে চাষের সাথে কথা বলে যতটা বুঝতে পারলাম যে বন্যা হওয়াটাও এই চরাঞ্চলের মানুষের জমির জন্য আশীর্বাদ স্বরূপ। কারণ বন্যা হওয়ার পরে যে পলিমারিটা পড়ে, এই জন্য কিন্তু ফসল বেশি হয়ে থাকে। ধন্যবাদ কাকা। চরাঞ্চলের কে বলা হয় ফসলের ভাণ্ডার, এবং সেই সাথে আমাদের যে ওপারের মানুষের সবজির চাহিদা পূরণ করা থাকে, এই চরাঞ্চলের অবদান অনেক। এটা হচ্ছে এক ধরনের শাক, আপনারা দেখতে পাচ্ছেন, এটাও একটা শাক। এবং এটা হচ্ছে আলু চাষ করেছেন, এবং পাশাপাশি আর কিছু তারা চাষ করেননি, আলু। এটা চৈত্র মাসে তুলবেন। এবং সেই সাথে চারিদিকে ভুট্টা ক্ষেত, এক পাশে ধনিয়া না গোটা হচ্ছে এটা মনে হয়। এটা অনেক দামি একটি
ফসল, এবং সেই সাথে এখানে কৃষক ভাই বেগুনের চাষ করেছেন। এই চরাঞ্চলের বেগুনগুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে। আমি যদি আপনাদের একটা দেখাই, এই দেখেন বেগুনটা এই সাইজের বেগুন হয়ে থাকবে। এই দেখেন অনেক থোকায় থোকায় বেগুন কিন্তু ইতিমধ্যে ধরেছে চরাঞ্চলের কৃষকের জমিতে। একটা কথা বলতে চাই যে চরাঞ্চলের মানুষ বিশেষ করে কৃষি ছাড়া তাদের কোনো গতি নেই। কৃষি তাদের একমাত্র দৈনন্দিন কাজের মানে তাদের জীবনকে উন্নত করার চাবিকাঠি, এবং তাদের দৈনন্দিন কাজ এটাই। ঘুম থেকে উঠেই তারা কৃষিকাজে নিয়োজিত হয়ে থাকেন। তারা বিশেষ করে ভুট্টা চাষ করে থাকেন, সরিষা, কালাই, আর হচ্ছে এবং সিজনাল যে সবজি থাকে আলু, বেগুন, এগুলো তারা আবাদ করে থাকেন। এবং এক সময় আমি জানতাম যে চরাঞ্চলের মানুষে কিন্তু মরিচের আবাদটা বেশি করে থাকতেন, কিন্তু এই চরে এসে আমি সেটা দেখতে পেলাম খুবই কম, অতীব নগণ্য। তবে দেখতে থাকুন, সামনে আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে চরাঞ্চলের জীবন কাহিনী নিয়ে। ধন্যবাদ সবাইকে। নদী শুকিয়ে গিয়েছে, আমি এমন একটা জায়গায় চলে আসছি যে নদী শুকিয়ে গিয়েছে। এখানে কিন্তু বর্ষায় পানি থাকে অনেক। শুকিয়ে যাওয়া নদীতে একটি নৌকা পড়ে রয়েছে। যখন এখানে আবার বর্ষা আসবে তখন কিন্তু এই নৌকার ব্যবহার আবার শুরু হয়ে যাবে। পাশে দেখতে পাচ্ছি আবাদি জমি আবাদি হচ্ছে, আর চারিদিকে মানে আবাদি জমির চারদিকে যে বক রয়েছে, মানে হাল চাষ করে রাখছে। মানে হাল চাষ করার পরে যে মাটির নিচে থাকা কীটপতঙ্গ এগুলো খাওয়ার জন্য চারদিক থেকে কিন্তু বক চলে আসছে। তারা কিন্তু এখানে বিভিন্ন রকম পোকামাকড় খাচ্ছে। সত্যি দেখতে ভালো লাগছে, অসাধারণ। এটা একটা বগে অভয়ারণ্য হয়ে গিয়েছে। আমার জীবনে এত বগ একসাথে দেখিনি আমি। দেখেন সাদা যতটুকু দেখতে পাচ্ছেন শুধু বগে সাদা হয়ে রয়েছে চারিদিকে। ওখানে যাওয়ার চেষ্টা করব এখন আমি, দেখা যাক কি হয়, যেতে পারি কিনা। এই অঞ্চলের কৃষক ভাইয়েরা কিন্তু ধান রোপণ করছেন এখন। একদিকে সেচ দিচ্ছেন এবং কি হাল বাচ্ছেন, এবং সেই সাথে ধান গাড়ছেন। আপনারা যারা শহরে থাকেন, কখনো ধান রোপণ করতে দেখেননি, তারা দেখে নেন এভাবেই মূলত ধান রোপণ করে। এখন আমরা বক বিশ্রাম নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সাথে এখানে যে জমিন রয়েছে দেখেন, চরের যে আবাদি জমি যেমন রয়েছে তেমনি ফাঁকা জমি থাকে, এবং সেগুলোতে কৃষক ভাইয়েরা কিন্তু তাদের যে গরু থাকে, গরু ছাগল থাকে বা ঘোড়া লম্বন করে থাকে, তারা কিন্তু সেগুলোকে এখানে ছেড়ে রাখে। আর এইটুকুর ভিতরে সেচ দেওয়ার জন্য মেশিন রয়েছে প্রায় 4টা, 1টা 2টা 3টা 4টা। আর আমি দেখতে পাচ্ছি বকগুলো মানে একদম মানে রেস্ট নিচ্ছে আমার মনে হয়। আমি একটু ওদেরকে ডিস্টার্ব করব। কি দেখেন, ওয়াও দেখেন, চোখ জুড়ে যাওয়ার মতো দৃশ্য। একসাথে এত বগের মানে উড়ন্ত অবস্থায়, মানে বসে থাকা অবস্থায় আমি কখনো দেখিনি। সত্যি মুগ্ধ হয়ে গিয়েছি। ওদেরকে আর ডিস্টার্ব করতে চাই না, সত্যি ভালো লাগলো।